হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। আজ আমি পড়াচ্ছি ডব্লিউবিসিএস ম্যাথ কোশ্চেন 2018 এর সলিউশন করছি। আগের ক্লাসে 3 পর্যন্ত সলিউশন করেছিলাম, এবার 4 থেকে স্টার্ট করছি। আচ্ছা, এখানে দেখো, এটা একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। বাবু হ্যাজ মেড 4% লস বাই সেলিং 12 copies at ₹5। 4% লস করেছে, সেল করে সে লস করেছে। কি রেটে সেল করেছে? এই রেটে সেল করেছে। সেল করে কি করলো? লস করেছে। কিন্তু সে কি করতে চায়? সে 8% প্রফিট করতে চায়। তাহলে 10 টাকায় তাকে কটা সেল করতে হবে? এই ধরনের অঙ্ক প্রথমে সেলিং প্রাইস থাকলে আমাদের কস্ট প্রাইস কে নিয়ে আসতে হবে। আসলে একটু প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের একটু কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, যে দামে কেনা হচ্ছে। আচ্ছা, এসপি মানে যে দামে আমি জিনিসটা বিক্রি করছি। তাহলে প্রফিটটা কি হবে? প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। যদি লস হয়, প্রফিট হবে এসপি মাইনাস সিপি। এসপিটা বড় হতে হবে, তাহলে এখানে এসপি ইজ গ্রেটার দ্যান সিপি, তাহলে আমার প্রফিট হবে। কিন্তু যখন এসপি লেস দ্যান সিপি, আমি কিনলাম বেশি দামে কিন্তু কম দামে বিক্রি করলাম। কোনো সময় কম দামে বেচতে হয়, অর্থাৎ হয়তো ওল্ড স্টক যদি হয়, বিক্রি হচ্ছে না, কি করবো? কম দামে ছেড়ে দিই স্টক ক্লিয়ার করার জন্য। অনেক সময় কি বর্ষায় পচে গেছে, কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, পার্টি নষ্ট হয়ে গেছে, তখন আমাকে কম দামে বেচতে হয়। ইন দ্যাট কেস লস হয়। লস ইকুয়াল টু কি হবে? তাহলে লস ইকুয়াল টু হবে সিপি মাইনাস এসপি। কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাড়তে হবে, এটা লস। আচ্ছা, এবার তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস না বার করলে আমি লসও পাবো না আর প্রফিটও পাবো না। আচ্ছা, এখানে দেয়া আছে সেলিং প্রাইস দেয়া আছে। তাহলে সেলিং প্রাইস কি আছে? সেলিং প্রাইস আছে 12 copies at ₹5। তার মানে কি 12টা কপির দাম 5 টাকা, একটা কপির দাম 5 টাকা, 5/12। একটা কপির কি সেলিং প্রাইস, দাম মানে কি? এটা সেলিং প্রাইস, এটা সেল করছে। তাহলে এখানে এসপি তাহলে কত হলো? এসপি পার কপি, একটা কপি এসপি তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে 5 পে বেচেছে কটা? 12টা। 12টা আমি 5 টাকায় বেচেছি, তাহলে একটা কপি তাহলে কত হবে? 5/12। দিস ইজ সেলিং প্রাইস। এটা সেলিং প্রাইস দেয়া আছে। এখান থেকে এই কপি আমাকে অ্যাকচুয়াল কস্ট প্রাইসটা বার করতে হবে। তো যদি কস্ট প্রাইস তাহলে কি? কস্ট প্রাইস বার করার রুল হচ্ছে one by selling price 100 plus loss percentage, loss or gain percentage, 100 plus লস হলে মাইনাস হবে, আর গেইন হলে প্লাস হবে। তাহলে যদি এসপি দেয়া থাকে, কস্ট প্রাইসটা কি হবে? সিপি ইকুয়াল টু এসপি বাই 100 মাইনাস 4%। 4% মানে কি? যেটা লস হচ্ছে, এখানে লস হচ্ছে মানে মাইনাস হলো, যদি গেইন হতো প্লাস হতো, ইনটু 100। তাহলে এটা করলে আমি সেলিং প্রাইসটা পেয়ে যাব। এটা করলে আমরা কস্ট প্রাইসটা পেয়ে যাবো। তাহলে কস্ট প্রাইস তাহলে কি হচ্ছে? তাহলে সেলিং প্রাইস কত? 5/12। 100 মাইনাস 4, 100% এর 4, সেটা হচ্ছে কত? 4 হচ্ছে পার্সেন্ট, 100 মাইনাস 5, এটা তাহলে হচ্ছে 96 ইনটু 100। তাহলে এটা হচ্ছে সিপি। সিপি কি? পার প্রফিট, একটা প্রফিট, পার প্রফিট হচ্ছে এটা সিপি। তো সিপি যদি পার প্রফিট এটা হয়, হ্যাঁ, তাহলে সিপি তাহলে এবার সেলিং প্রাইস 28% প্রফিটে বেচছি।
তাহলে সিপি থেকে আমি সিপি তাহলে এটা হচ্ছে সিপি ইকুয়াল টু 5/12 ইনটু 100 মাইনাস 96। হ্যাঁ, এইবার 28% প্রফিটে সেল করছে মানে কি, তাহলে আমি সেলিং প্রাইস একবারে সেলিং প্রাইস তাহলে কি বলতে হবে, কস্ট প্রাইস ইনটু 5/12 ইনটু 100 মাইনাস 96 ইনটু কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে যদি যেতে যায় তাহলে কস্ট প্রাইস যত পার্সেন্ট 28% গেইন করেছে, তাহলে 100 প্লাস 28 হবে বাই 100। তাহলে কি এসপি থেকে যদি সিপি, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে সিপি, এবার এসপি তাহলে কি, সিপি এর উপর একটা পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ, এই যে 28% প্রফিট হলে 100 প্লাস 28 লিখতে হবে, বাই 100 করলে আমি ডাইরেক্ট সেলিং প্রাইস পেয়ে যাব। আবার সেলিং প্রাইস যদি দেয়া থাকে কস্ট প্রাইস ঠিক উল্টোটা হয়ে যাবে, আগের বারে যেটা দেখালাম উল্টোটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, এটা ক্যালকুলেট করলে হচ্ছে 5/12 into 100 by 96 into 128 by 100 কেটে, আচ্ছা এখানে 6, এটা 3 হলো, তাহলে কি রইল, উপরে রইল 5, নিচে রইল 9, তাহলে ইকুয়াল টু 5/9, এটা রুপিস, এটা ইউনিট হচ্ছে রুপিস 5/9, এগুলো রুপিস সাইন দিতে হবে, এগুলো রুপিসের সাইন দিতে হবে। তাহলে কি, যে লস যখন প্রথমে লসে সেল করলো, তাহলে সেলিং প্রাইস থেকে আমি কস্ট প্রাইসে চলে এলাম, আবার হচ্ছে ওটাকে প্রফিটে বেরবে, 28% প্রফিটে বেরবে, তাহলে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে চলে এলাম, সেলিং প্রাইস কিভাবে চলে এলাম, কস্ট প্রাইস ইনটু 100 প্লাস 28, যত পার্সেন্ট গেইন করবে 28, যদি 15% তো 15 হতো, 100 প্লাস 28 বাই 100, এটাকে ক্যালকুলেট করে হলো 5/9। তাহলে সেলিং প্রাইস, এটা হচ্ছে পার্ট প্রফিট, এটা হচ্ছে পার্ট প্রফিট, সবসময় একটা ইউনিটে কনভার্ট করতে হবে, হয় পার্ট প্রফিট নাহলে পার্ট প্রফিট যা কিছু, তাই পার্ট প্রফিট দুটি পার্ট প্রফিট করেছি। তাহলে এটা হলো সেলিং প্রাইস হলো 5/9, তাহলে 5/9 সেলিং প্রাইস হয়ে গেল। এবার কি কোশ্চেন চাইছে আমাদের, তাহলে এসপি হয়ে গেল রুপিস 5/9, তাহলে একটা দাম এসপি পার্ট প্রফিট, এসপি পার্ট প্রফিট ইকুয়াল রুপিস 5/9, তো 10 টাকায় তাহলে কটা বেচতে পারবে, তাহলে নাম্বার অফ প্রফিট তাহলে হবে, he can sell at rupees 10, 10 টাকায় তাহলে কত হতে পারে, অ্যামাউন্ট বাই একটার দাম, টোটাল দাম বাই একটার দাম করে নাম্বার বেরিয়ে যাবে, বাই 5/9, তার মানে কি হচ্ছে, এটাই ক্যালকুলেট করলে এটা 5/9 টা উপরে চলে যাবে, 10 into 9/5, এগুলো সব রুপিস কি, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে রুপিস অত দিয়ে সময় নষ্ট করে লাভ নেই, এটা তো শর্টকাটে করতে হবে, আমি এটা লং কাটে দেখিয়ে দিলাম, লং প্রসেসে দেখিয়ে দিলাম, 10 5 2 যা 10, 9 2 যা 80, তাহলে রুপিস 80, তাহলে কি হলো, রুপিস 80 ইজ দ্য রাইট আনসার, নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, এখানে প্রথমে আনসার গুলো দেখতে হবে যে চারটে আছে, 28 18 12 9, এখানে বলছে যে আমাকে 5 টাকায় 12টা বেচেছি, আমার লস হচ্ছে, এখানে বলছে 10 টাকায় তাহলে কটা বেচবে, 10 টাকায় এই হিসাবে যদি হয় 10 টাকায় তাহলে 24 টাকা হবে, তো 24 টাকায় লস হবে, এখানে 28 টাকা বেচে, তার মানে এটা তো হবেই না, এটা হবেই না। এবার এই তিনটের মধ্যে আমাকে দেখতে হবে কোনটা হবে। তো এইভাবে প্রফিট অ্যান্ড লসের প্রবলেমগুলো সলভ করতে হয়। আরেকবার আমি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। যদি কস্ট প্রাইস দেওয়া থাকে, কস্ট প্রাইস যদি দেওয়া থাকে, কস্ট প্রাইস যদি দেওয়া থাকে, ধরো কস্ট প্রাইস হচ্ছে ₹10,
আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, প্রফিট পার্সেন্টেজ এটা আলাদা করছি, এটা এই প্রবলেমের বাইরে, ইন জেনারেল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি। সিপি যদি 10 হয়, প্রফিট পার্সেন্টেজ যদি 20% হয়, তাহলে একবারে ডাইরেক্ট এখান থেকে সেলিং প্রাইস যদি 10 টাকা পার পিস হয়, ট্রফি ধর পার ট্রফি, প্রফিট যদি 20% হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে সিপি ইন্টু 100 প্লাস 20, 120 বাই 100, এবার সিপি ইকুয়াল টু 10, তাহলে 10 হয়ে গেল, সেলিং প্রাইস বেরিয়ে গেল। তাহলে কস্ট প্রাইস যদি দেওয়া থাকে, প্রফিট পার্সেন্ট যদি দেওয়া থাকে, আপনি সেলিং প্রাইস বার করতে পারবো। উল্টো দিকে যদি সেলিং প্রাইস দেওয়া থাকে, এই অঙ্কটাই হবে, এই অঙ্কটাই হবে। সেলিং প্রাইস দেওয়া আছে 12 ইকুয়াল টু 12, প্রফিট দেওয়া আছে 20%, তাহলে এবার সিপি কত? তাহলে আমি ঘুরিয়ে আসছি, তাহলে সিপি ঠিক উল্টোটা হয়ে যাবে। কিভাবে উল্টোটা হবে দেখো, সিপি ঠিক উল্টোটা হয়ে যাবে। এসপি দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, তাহলে সিপি কত হবে? সিপি তাহলে ঠিক উল্টোটা হবে এসপি, মানে উপরে ইকুয়েশন ওখানে বাই হয়ে যাবে, কত হবে? 100 প্লাস 20, মানে 120 ইন্টু 100, তাহলে 12 কেটে গেল, এখানে 10 হলো, একটা জিরো একটা কেটে গেল, তার মানে 10, তাহলে 10 টাকা, 10 টাকা। তাহলে সেলিং প্রাইস থেকে প্রফিট 10 টাকা চলে গেলাম, 10 থেকে আমি 12 তে চলে এলাম, 12 থেকে আবার 10 টাকায় চলে গেলাম। তাহলে সেলিং প্রাইস দেওয়া থাকে, কস্ট প্রাইস দিতে গেলে উল্টো নিচেই বসবে, আর যদি কস্ট প্রাইস দেওয়া থাকে সেলিং প্রাইসে গেলে উপরে বসবে, এটাই মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমি নেক্সট প্রবলেম করাচ্ছি। পাঁচ নম্বর প্রবলেমে দেখো লেখা আছে, কোশ্চেন নাম্বার 5, if x cube plus 6x square plus 4x plus k is divisible by x plus 2, then the value of k equal to কত? value of k equal to what? k সমান কত হবে? আচ্ছা, দেখতে হবে এইটা, এই জিনিসটা ডিভিজিবল বাই x প্লাস 2, x প্লাস 2। তো আমি যদি এখানে x এর ভ্যালু যদি -2 বসাই, -2 কেন বসাবো? এইটাকে 0 করতে হবে, এটা যদি -2 বসাই, -2 প্লাস 2 0 হচ্ছে, তার জন্য আমি -2 বসালাম। তো x এর ভ্যালু যদি এখানে -2 বসাই, তাহলে কিন্তু 0 হয়ে যাবে। x এর ভ্যালু -2 হলে কোনো রিমাইন্ডার থাকবে না, 0 হবে। তো সেই হিসাবে এটা করতে হবে, -2 টু the কিউব প্লাস 6 ইনটু -2 প্লাস 4 ইনটু -2 প্লাস k ইকুয়াল টু 0। 0 মানে কি কোনো রিমাইন্ডার থাকবে না, ডিভিজিবল হয়ে যাবে। ডিভিজিবল মানে রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার থাকলে 0 হতো না, কিন্তু যেহেতু রিমাইন্ডার থাকবে না তাই 0 হবে। তো এটা তাহলে কি হচ্ছে, 2 টু the ইকুয়াল টু -8, এটা স্কয়ার আছে, তার মানে 2 টু the 4 -8 16, that implies -16 plus 24 plus k equal to 0, that implies k equal to 16 4 20 আর 4 24 8, এখানে প্লাস 8 হচ্ছে, এটা করলে হচ্ছে প্লাস 8, তাহলে k প্লাস 8 ওদিকে চলে গেল, k মাইনাস 8 হয়ে গেল, ওদিকে প্লাস 8 থাকতো, ওদিকে মাইনাস 8, তাহলে k ইকুয়াল টু -8। এখানে অপশন ছিল, এখানে প্রবলেমটাই অপশন ছিল a ইকুয়াল টু -6, b সমান -7, c ইকুয়াল টু -8 and d equal to -10, তাহলে -8 হলো, তাহলে c is the right answer। এই প্রবলেম নাম্বার 5 এ c হবে -8, c is the right answer। আচ্ছা, নেক্সট নাম্বার 6,
আচ্ছা, এগুলো সব ইংলিশে পড়ানো হবে, কারণ কি মেন পরীক্ষা সব ইংলিশে হবে, তাই এগুলো ইংলিশে পড়ানো হচ্ছে। আচ্ছা, নাম্বার 6 দেখো, which of the following geometric figure has diagonal equal। এই সব প্রবলেমগুলো আগে থেকে জানতে হবে। আচ্ছা, কি কি আছে দেখি। এতে আছে প্যারালোগ্রাম, আচ্ছা বিতে আছে রম্বাস, সিতে আছে ট্রাপিজিয়াম এন্ড ডিতে আছে রেক্ট্যাঙ্গেল। তো এই ধরনের প্রবলেমগুলো আছে। এই যে ফিগারগুলো আছে, ফিগার সম্বন্ধে আমাকে জানতে হবে। যেমন প্যারাগ্রাম হচ্ছে এরকম, এগুলো বাংলায় বলে সামান্তরিক। এটা সামান্তরিক, এটা এ বি সি ডি ধরে এটা সামান্তরিক, এটা ডায়াগোনাল। তাহলে ছবি দেখেই আমি বুঝছি যে ডায়াগোনাল হলো নট ইকুয়াল। ডায়াগোনাল হলো নট ইকুয়াল, তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল, নট হয়ে গেল। কারণ ছবিটা যেভাবে হচ্ছে দেখে এটা টিল্টেড, এইটা বড় হবে, এইটা ছোট হবে। রম্বাসটা কি প্যারালোগ্রাম মানে কি এটা ইকুয়াল আর এটা ইকুয়াল, এটা ইকুয়াল, কিন্তু রম্বাস হচ্ছে অল সাইডস আর ইকুয়াল, টিল্টেড বাট অল সাইডস আর ইকুয়াল। কেমন হবে দেখো, সমান হবে, অল সাইডস ইকুয়াল, এটা সমান। এ বি সি ডি ডি, তাহলে এখানে কি হবে, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডি। এইটা হচ্ছে ডায়াগোনাল, এটা হচ্ছে সেম টিল্টেড, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে এটাও নট ইকুয়াল, এটাও নট হয়ে গেল, নট ইকুয়াল, এটাও নট হয়ে গেল, এটাও নট হয়ে গেল। নেক্সট আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কেমন জানতে হবে, ট্রাপিজিয়ামে দুটো প্যারালাল সাইড আছে, ট্রাপিজিয়ামে আছে দুটো প্যারালাল আর দুটো নন প্যারালাল। এই তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়াম, এটা প্যারালাল হবে, এটা প্যারালাল সাইড হবে, দিস ইজ নন প্যারালাল। নন প্যারালাল মানে এটা তার সাথে মিলে যাচ্ছে, নন প্যারালাল। তাহলে এখানে যদি আমি ডায়াগোনাল টানি, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, এটা অনেক দূর আছে। তো এখানে ট্রাপিজিয়ামেরও ঠিক হবে না। আচ্ছা, এটা ট্রাপিজিয়ামটা দু রকম আছে, একটা আইসোসেলেস ট্রাপিজিয়াম আছে। আইসোসেলেস ট্রাপিজিয়াম মানে হচ্ছে যে এরকম, এই সাইডটা ইকুয়াল, ইন দ্যাট কেস ডায়াগোনাল ইকুয়াল হবে, কিন্তু আইসোসেলেস যদি না হয়, এটাকে আইসোসেলেস ট্রাপিজিয়াম বলে, বিকজ এই সাইড আর এই সাইড ইকুয়াল, এ বি সি ডি, এখানে এডি ইকুয়াল টু বিসি, এটাকে বলে আইসোসেলেস ট্রাপিজিয়াম। কিন্তু এখানে লেখা নেই আইসোসেলেস ট্রাপিজিয়াম, এমনি ট্রাপিজিয়াম লেখা আছে, এখানে ডায়াগোনাল ইকুয়াল হবে। কিন্তু যদি এটা আইসোসেলেস ট্রাপিজিয়াম না হয় তাহলে কি হবে, একটা এরকম হলো, একটা এরকম হলো, এটা দিস ইজ নট আইসোসেলেস ট্রাপিজিয়াম। তাহলে এ বি সি ডি, আমি যেটা গেছিলাম এই সাইডটা ইকুয়াল ছিল, ইন দ্যাট কেস ডায়াগোনাল ইকুয়াল হবে, তখন ডায়াগোনাল ইকুয়াল হবে। কিন্তু এই ট্রাপিজিয়ামে, এটা একটা ট্রাপিজিয়াম মানে কি, এই সাইডটা প্যারালাল আর এটা হচ্ছে নন প্যারালাল। ট্রাপিজিয়াম মানে হচ্ছে দুটো প্যারালাল সাইড হবে, দুটো নন প্যারালাল হবে, ফোর সাইড দিয়ে এনক্লোজ এরিয়া হবে, চারটে সাইড দিয়ে এনক্লোজ হবে, এবং দুটো প্যারালাল দুটো নন প্যারালাল। এটা প্যারালাল আর এটা নন প্যারালাল। তাহলে এখানে তুমি ছবিতে কি দেখা যাচ্ছে যে না, এটা ইকুয়াল হবে না, কারণ এটা ছোট এটা বড়, তাহলে এখানেও নট ইকুয়াল। এবার আছে রেক্ট্যাঙ্গেল বাংলা মানে হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা কি, আয়তক্ষেত্র মানে হচ্ছে যে কি অপোজিট সাইডস গুলো সমান হবে, আর এটা সমান হবে, আর এটা রাইট অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি হবে, তাই আয়তক্ষেত্র বলবো। তাহলে এখানে দেখো, এখানে সমান হচ্ছে, এখানে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, চারটে ডায়াগোনাল দেখেই বুঝে গেল।
তাহলে এখানে ইকুয়াল হবে, কারণ এখানে অ্যাঙ্গেল গুলো সমান, এ ওদিকে যাবে না, দিকে যাবে, এখানে টিল্টেড ছিল, তাহলে এখানে রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল গুলো ইকুয়াল হবে, তাহলে এটা নট ইকুয়াল, এটা ইকুয়াল। তাহলে ইকুয়াল তাহলে কি হচ্ছে, which of the following geometric figure has diagonal equal, তাহলে প্যারালোগ্রাম হবে না, রম্বাস হবে না, ট্রাপিজয়েড হবে না, রেক্ট্যাঙ্গেল হবে, তাহলে এখানে ডি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা প্রবলেম আমি আসছি, নেক্সট প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7 দেখো, প্রবলেম নাম্বার 7, if x by 2y equal to 6 by 7, then find the value of x minus y by x plus y plus 14 by 19 plus 14 by 19। তো এই জিনিসটা বার করতে হবে। তো এখান থেকে যে একটা ইকুয়েশন আছে, আমাকে তাহলে x minus y by x plus y বার করতে হবে। তো কি করে বার করব, এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া, ইংলিশে বলে কম্পোনেন্টো ডিভিডেন্ডো, কম্পোনেন্টো এন্ড ডিভিডেন্ডো। সেটা কি যোগ ভাগ প্রক্রিয়া? যোগ ভাগ প্রক্রিয়া আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে যে x by y equal to যদি 3 by 4 হয়, তাহলে এইটা প্লাস এইটা, উপরেরটা নিউমারেটর প্লাস ডিনোমিনেটর x plus y by উপরেরটা মাইনাস নিচেরটা, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, x minus y equal হবে 3 plus 4 by 3 minus 4। এটা হবে, এটা হচ্ছে রেশিও। যখন ডিটেইলস পড়ানো হবে রেশিওর চ্যাপ্টার, তখন আমরা আরো ভালো করে বলে দেবো। এটা রেশিও চ্যাপ্টার থেকে আসবে। রেশিও মানে হচ্ছে অনুপাত, বাংলায় বলে অনুপাত। তাহলে এখান থেকে আমি করতে পারি, এখান থেকে x by 2y আছে, আমি x by y নিলাম, কেননা এখানে x plus y আছে, 2 এর বেলায় নেই, আমি 2টা ওদিকে দিয়ে দিলাম, cos মাল্টিপ্লিকেশন করে দিলাম, এদিকে পাঠিয়ে দিলাম। এদিকে আমি পাঠিয়ে দিতেই পারি, কারণ ইকুয়েশনে এবং cos মাল্টিপ্লিকেশন হয়, 6 স্কয়ার 12 by 7 হবে। এবার আমি যোগভাগ প্রক্রিয়া করি। যোগভাগ প্রক্রিয়া আমি কি করব, x plus y by x minus y equal to 12 plus 7 by 12 minus 7। 12 plus 7 মানে কত, 19। 19 আর এটা হচ্ছে 12 minus 7 5। কিন্তু এখানে x minus y আছে, আমি পুরো আপসাইড ডাউন করে দিলাম। দুটো আমি আপসাইড ডাউন করতে পারি, এটাকেও যখন আপসাইড ডাউন করব, এটাকে উল্টে দেবো, তাহলে হবে, তাহলে সেম থাকবে। কিন্তু একটাকে উল্টালাম, একটাকে উল্টালাম না, হবে না। তখন তাহলে আমি কি করতে পারি, তাহলে দেখো x minus y এর পরের স্টেপে by x plus y, তাহলে এটাকে উল্টে দিলাম, ওটা উল্টে যাবে, 5 by 19 হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা তো আমি পেয়ে গেলাম, এখানে এই ভ্যালুটা পুট করে দিলে হয়ে গেল, তাহলে পেয়ে গেছি। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 5 by 19, তাহলে 5 by 19 plus 14 by 19। নিচে যদি সেম থাকে তাহলে আমরা এলসিএম ভ্যালু কম দরকার নেই, নিচে সেম আছে, তাহলে 5 plus 14 by 19, 19 by 19 হবে, 19 19 কেটে গেল, ইকুয়াল টু 1, তাহলে 1 आंसर হবে। এখানে অপশন ছিল 13 by 19, b সমান 15 by 19, c সমান 1 and d equal to 1 upon 1 by 19। এটা ছিল তাহলে এখানে হচ্ছে যে 1 upon 1 by 19, তাহলে সি যে অপশন ছিল সেটা হচ্ছে 1, তাহলে ওখানে মিলে গেল 1, তাহলে সি ইজ দ্য রাইট আনসার। এই সব ধরনের প্রবলেম গুলো যেটা অনুপাতের চ্যাপ্টার আছে, রেশিও চ্যাপ্টারের ডিটেইলস পড়ানো হবে, তখন আরো ভালো করে বোঝা যাবে। আচ্ছা, এখন এই পর্যন্ত করলাম, পরের ক্লাসে আবার পড়ানো হবে বাকিগুলো।